শুরু হচ্ছে রেডিও তেহরানের বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন সরকারের সঙ্গে আলোচনা ইরানের জন্য সম্মানজনক নয়, সর্বোচ্চ নেতার মন্তব্য। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বললেন, ইরান পারমাণবিক অস্ত্র চায় না। ইসরায়েলি গাজা দখল করে আমেরিকার হাতে তুলে দেবে, ট্রাম্পের দম্ভ প্রকাশ। ট্রাম্প তার পরিকল্পনা নিয়ে জাহান্নামে যাক, প্রতিক্রিয়া গাজাবাসীর। চলতি বছরের শেষ দিকে বাংলাদেশের নির্বাচন হতে পারে, জানালেন ড. ইউনূস। শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকার আহ্বান। এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা নিন্দা জানিয়ে আইসিসি বলল, ন্যায় বিচার চালিয়ে যাব। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেছেন, মার্কিন সরকারের সঙ্গে আলোচনা ইরানের সমস্যাগুলো সমাধানে কোনো ধরনের সহায়তা করবে না। এই আলোচনা করা ইরানের জন্য যৌক্তিক, প্রজ্ঞাপূর্ণ ও মর্যাদাপূর্ণ হবে না। 1979 সালের 7 ফেব্রুয়ারিতে ইমাম খোমেনির প্রতি বিপুল সংখ্যক বিমান সেনার আনুগত্য ঘোষণার বার্ষিকী উপলক্ষে আজ বিমান বাহিনীর এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহালের আদেশ নামায় স্বাক্ষর করার সমালোচনা করে ইমাম খামেনেই আরও বলেন, অতীত অভিজ্ঞতার আলোকে এটা স্পষ্ট যে মার্কিন সরকারের সঙ্গে আলোচনা ইরানের কোন সমস্যারই সমাধান করবে না। আলোচনা ইরানের সমস্যা সমাধান করতে পারে এমন ভান করাও তাদের উচিত নয়। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনতে পাবেন সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একথা পুনর্ব্যক্ত করেছেন যে তার দেশ পারমাণবিক অস্ত্র বা যুদ্ধ চায় না। ইরানের ব্যাপারে এর বিপরীত চিত্র তুলে ধরছে ইসরায়েল, যে কিনা আঞ্চলিক সবগুলো দেশের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে। তিনি গতকাল তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে ইরানের এ অবস্থান তুলে ধরেন। পেজেশকিয়ান বলেন, আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছি না। আমাদের প্রিয় নেতা এই অস্ত্রের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। এমনকি যারা মনে করে এদেশকে পারমাণবিক অস্ত্র উৎপাদন দিয়ে নিয়ে যাওয়া উচিত, তারাও এটা করতে পারবে না, কারণ ইসলামী প্রজাতন্ত্র ইরানের মূল নীতিতে এটা নেই। কোন অবস্থাতেই এই নীতি নিরপরাধ মানুষকে গণহারে হত্যা করার অনুমতি দেয় না। ইরানের পারমাণবিক নীতি আয়াতুল্লাহ খামেনেইর ফতোয়ার ভিত্তিতে তৈরি করা হয়েছে। ওই ফতোয়ায় বলা হয়েছে, পারমাণবিক অস্ত্র সহ যে কোনো ধরনের গণবিধ্বংসী অস্ত্র তৈরি, সংরক্ষণ কিংবা ব্যবহার করা যাবে না। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নয়া মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ট্রাম্প গত 20 জানুয়ারি হোয়াইট হাউজের ক্ষমতা গ্রহণ করে ইরানের উপর সর্বোচ্চ চাপ পুনর্বহাল করার ঘোষণা দেওয়ার পর এই প্রথম তেহরান বিরোধী নিষেধাজ্ঞা আরোপ করা হল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলেন, হোয়াইট হাউস চীনে ইরানের তেল বিক্রির বিরুদ্ধে প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। তিনি দাবি করেন যে নেটওয়ার্কটি ইরানের তেল চীনের কাছে বিক্রি করে তা থেকে অর্জিত আয় ইরানের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করে সেই নেটওয়ার্ককে টার্গেট করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, ইরানের পাশাপাশি চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি প্রতিষ্ঠান ও বেশ কয়েক ব্যক্তিকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এর দুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে সংলাপ প্রক্রিয়া শুরু করার আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু একই সঙ্গে তিনি তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের আদেশ পুনর্বহাল করে একটি নির্বাহী আদেশ সই করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দম্ভ করে বলেছেন,
গাজার বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধ শেষ হওয়ার পর এই উপত্যকার নিয়ন্ত্রণ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে চলে আসবে, তবে সে কাজ করার জন্য কোনো মার্কিন সেনার প্রয়োজন হবে না। তিনি গতকাল নিজ সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন। ওই পোস্টে তিনি গাজাবাসীকে এই উপত্যকা থেকে বহিষ্কার করে সেটি দখল করার যে পরিকল্পনা আগে উত্থাপন করেছিলেন সে ব্যাপারে নতুন করে আরও বিভ্রান্তি ছড়িয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে বলেন, যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দেয়া ওই পোস্ট ট্রাম্প আরো বলেন, এ কাজে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সেনার প্রয়োজন হবে না, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় থাকবে। গত সপ্তাহে ট্রাম্প প্রথম গাজাবাসীকে প্রতিবেশী দেশগুলোতে বিশেষ করে মিশর ও জর্দানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা তুলে ধরেন। কায়রো ও আম্মান সহ প্রায় সব আরব দেশ এবং আরব লীগের পক্ষ থেকে বিবৃতি দিয়ে ট্রাম্পের ওই আহ্বান প্রত্যাখ্যান করা হয়। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৌদি আরবের ভূখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি উদ্ভট তত্ত্ব দাঁড় করিয়েছেন। ইসরায়েলি চ্যানেল 14কে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, সৌদি কর্তৃপক্ষ সৌদি আরবে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে, সেখানে তাদের অনেক ভূমি আছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্ত দিয়েছে সৌদি সরকার। সৌদির অবস্থান প্রসঙ্গে জানতে চাওয়া হলে নেতানিয়াহু বলেন, ইসরায়েল রাষ্ট্রকে বিপন্ন করবে এমন কোন চুক্তি তিনি করবেন না, বিশেষ করে ফিলিস্তিন রাষ্ট্র তো নয়। এদিকে গাজাবাসী ফিলিস্তিনিদের স্বেচ্ছায় এই উপত্যকা ত্যাগে বাধ্য করার জন্য ইহুদিবাদী সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দখলদার সরকারের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলি যুদ্ধমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজাবাসীর একটি বিশাল অংশ সারা বিশ্বের বিভিন্ন দেশে পুনর্বাসিত হতে পারবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের বহিষ্কার করে গাজা উপত্যকা দখল করে নেওয়ার যে মনোবাসনা ব্যক্ত করেছেন তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনিরা। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি বোমা হামলায় নিজ ঘরবাড়ি হারানোর 5 সন্তানের পিতা সামির আবু বাসেল বলেছেন, ট্রাম্প তার এই পরিকল্পনা ও বিশ্বাস নিয়ে জাহান্নামে যাক। আমরা গাজা ছেড়ে কোথাও যাব না, আমরা তার কোন সম্পদ নই যে সে আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প যদি সংঘাতের অবসান চান তাহলে তিনি ইসরায়েলিদের ধরে নিয়ে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে থাকতে দিতে পারেন। তারাই হচ্ছে বহিরাগত, ফিলিস্তিনিরা নয়। আমরা এই ভূখণ্ডের মালিক। এদিকে হামাসের অন্যতম শীর্ষ কর্মকর্তা সামি আবু জুহরি ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনাকে হাস্যকর ও বাতিল ঘোষণা করে বলেছেন, এ ধরনের যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে আসার অর্থ হবে গোটা অঞ্চলে আগুন জ্বালিয়ে দেয়া। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, চলতি বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে। জাপান সরকারের এনএইচকে সম্প্রচার মাধ্যমকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা বলেন মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, যখন নির্বাচন হবে, যারা নির্বাচিত হয়ে সরকারে আসবে তারা কাজ করার জন্য খুব নিরাপদ ও দৃঢ় ভিত্তি পাবে। দেশের তরুণেরা ভবিষ্যতে প্রভাবশালী হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন মোহাম্মদ ইউনুস। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো এক বিবৃতিতে অবিলম্বে বাংলাদেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির পুনরুদ্ধারে দেশের সব নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ড মোহাম্মদ ইউনুস। শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতিবিদ হওয়ার কারণে কিংবা অন্য কোনো অজুহাতে বাংলাদেশের কোনো নাগরিকের উপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশের হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে দেশটির পুলিশ। আজ বিকেল 3টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশকে ঘটনাস্থলে আহত এক নারীকে সিএনজি চালিত অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। গতকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 3য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফল
ফলাফলে উত্তীর্ণ 6,531 জনের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে মার্কিন সরকারের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এই আদালত বলেছে যে তারা ন্যায় বিচার চালিয়ে যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারিকে অবৈধ ঘোষণা করে তিনি এই পদক্ষেপ নেন। ট্রাম্প বলেন, আইসিসি অবৈধ, এটি যুক্তরাষ্ট্র ও আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে। এর প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ আদালতের বিবৃতিতে বলা হয়েছে, এই আদালত বিশ্বজুড়ে নিপীড়নের শিকার লাখ লাখ মানুষের পক্ষে ন্যায় বিচার বাস্তবায়নের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এবং এর কর্মীদের পরিপূর্ণ সমর্থন দিয়ে যাবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এসে শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, মার্কিন সরকারের সঙ্গে আলোচনা বা সংলাপ ইরানের সমস্যাগুলো সমাধানে কোনো ধরনের সহায়তা করবে না। আজকে দৃষ্টিপাতে এ সম্পর্কে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়। ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, মার্কিন সরকারের সঙ্গে আলোচনা বা সংলাপ ইরানের সমস্যাগুলো সমাধানে কোন ধরনের সহায়তা করবে না। আজ ইরানের বিমান বাহিনীর ও বিমান প্রতিরক্ষা সেনাদের একদল কমান্ডারকে দেওয়া সাক্ষাতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মার্কিন সরকারের সঙ্গে আলোচনা করা ইসলামী ইরানের জন্য যৌক্তিক বা বুদ্ধি বিবেচনা সম্মত, প্রজ্ঞাপূর্ণ ও মর্যাদাপূর্ণ হবে না। ইরানের ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকী প্রাক্কালে ঐতিহাসিক 19 বাহামান তথা 1979 সালের 8 ফেব্রুয়ারিতে ইমাম খোমেনির প্রতি বিপুল সংখ্যক বিমান সেনার আনুগত্য ঘোষণার বার্ষিকী পালন উপলক্ষে আজ বিমান বাহিনীর সদস্যদের এই সমাবেশের আয়োজন করা হয় প্রতি বছরের মতোই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহালের আদেশনামায় স্বাক্ষর করার কয়েক ঘন্টার মধ্যে আয়োজিত এই অনুষ্ঠানে ইরান মার্কিন আলোচনা প্রসঙ্গে ইমাম খামেনি আরো বলেছেন, অতীত অভিজ্ঞতার আলোকে এটা স্পষ্ট যে মার্কিন সরকারের সঙ্গে আলোচনা ইরানের কোনো সমস্যারই সমাধান করবে না। আলোচনা ইরানের সমস্যা সমাধান করতে পারে এমন ভান করাও তাদের উচিত নয়। তিনি বলেছেন, 2010-এর যে দশক, সেই দশকে 2 বছর ধরে মার্কিন সরকারের সঙ্গে আলোচনা চালিয়েছিল ইরান, কিন্তু এর ফল হয়েছিল শূন্য। ইরানের পক্ষ থেকে ব্যাপক ছাড় দেওয়া সত্ত্বেও মার্কিন সরকার তার সমস্ত অঙ্গীকার অমান্য বা পদদলন করে। ইরানের অর্থনৈতিক সংকটগুলো বা জনগণের রুটি রুজির কোনো সমস্যাই মার্কিন সরকারের সঙ্গে আলোচনায় সমাধান হবে না, বরং এইসব সমস্যা সমাধানের পথ হলো অঙ্গীকারবদ্ধ কর্মকর্তাদের উদ্যোগী প্রচেষ্টা ও ঐক্যবদ্ধ জনগণের সহযোগিতা। তিনি এ প্রসঙ্গে স্মরণ করিয়ে দেন যে কিভাবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প 2 বছরের দীর্ঘ আলোচনার ফসল তথা পরমাণু সমঝোতাকে ছিন্ন ভিন্ন করে দেন এবং এর আগেও মার্কিন সরকার সমঝোতা মেনে চলার অঙ্গীকার করা সত্ত্বেও তা মেনে চলেনি। সমঝোতা অনুযায়ী অনেক নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সেসব নিষেধাজ্ঞা তো বাতিল করেনি, বরং জাতিসংঘের মাধ্যমে ইরানের উপর সবসময় নিষেধাজ্ঞার খড়গ ঝুলিয়ে রেখেছে কাটা ঘায়ে নুনের ছিটা হিসেবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মার্কিন সরকারের সঙ্গে 2 বছরের আলোচনার অভিজ্ঞতা ও ইরানের পক্ষ থেকে অনেক ছাড় দেওয়া সত্ত্বেও কোনো সুফল না আসার অভিজ্ঞতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন সরকার যে কেবল ওই সমঝোতা লঙ্ঘন করে যাচ্ছিল তা নয়, একই সঙ্গে ওই সমঝোতা থেকে নিজের বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তাই এরকম একটি সরকারের সঙ্গে আলোচনা হবে অযৌক্তিক, অসচেতনতাপূর্ণ ও অসম্মানজনক, যা কখনোই করা ঠিক হবে না। ইমাম খামেনি ইরানের ভেতরে এই সংবাদপত্র, কোনো ভার্চুয়াল মিডিয়ায় ও কোনো ব্যক্তির পক্ষ থেকে মার্কিন সরকারের সঙ্গে আলোচনার ব্যাপারে আগ্রহ ও বিতর্ক থাকা প্রসঙ্গে বলেছেন, এইসব মহল মার্কিন সরকারের সঙ্গে আলোচনা করাকে একটি ভালো বিষয় হিসেবে উল্লেখ করছে, এমন ভাবে যেন আলোচনার ভালো হওয়ার বিষয়টি কেউ কেউ অস্বীকার করছে। আলোচনার বিষয়টি সবার ক্ষেত্রে ভালো হলেও মার্কিন সরকার এর ব্যতিক্রম বলে তিনি মন্তব্য করেন। ইসলামী বিপ্লবের নেতা এ প্রসঙ্গে আরো বলেছেন, অবশ্য আমরা ব্যতিক্রমের তালিকায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নাম আনবো না, কারণ এই শাসক গোষ্ঠী কোনো সরকার নয়, বরং একটি অপরাধী চক্র
ও দেশ বা ভূমি দখলদার মাত্র। ইরানের সর্বোচ্চ নেতা আশা প্রকাশ করেন যে ইরানের বিপ্লবী জাতি আগামী 22 বাহমান তথা 11 ফেব্রুয়ারিতে গোটা দেশ জুড়ে অনুষ্ঠিত ইসলামী বিপ্লবের 46তম বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে জাতীয় ঐক্য ও সহমর্মিতা আবারও প্রদর্শন করবে, যা এই বিপ্লবের প্রতি তাদের গভীর ভালোবাসা ও অঙ্গীকারবদ্ধতাকেই তুলে ধরে বলে বিশ্লেষকরা মনে করেন।